স্যার আইভিএফ কাকে বলে? আইভিএফ কিংবা ইন ভিট্রো ফার্টিলাইজেশন কিংবা যেটাকে আমরা চলতি ভাষায় বলে থাকি টেস্ট টিউব বেবিজ এমন একটা কৃত্রিম উপায় যেখানে ডিম্বাণু এবং স্পার্মকে মানে শুক্রাণুকে শরীরের বাইরে ফার্টিলাইজ করা হয়। সাধারণত এটা মহিলাদের শরীরে এমন একটা জায়গায় ন্যাচারালি হয় যেটাকে আমরা ফ্যালোপিয়ান টিউব বলে থাকি। আইভিএফ কার দরকার হয় ডাক্তারবাবু? আইভিএফ এমন দম্পতিদের দরকার হয় যেখানে মনে করুন মহিলার ফ্যালোপিয়ান টিউবস ব্লকড, কিংবা হাজব্যান্ডের শুক্রাণুর সংখ্যা কিংবা কোয়ালিটি খুব খারাপ, কিংবা মহিলার ডিম্বাণুর সংখ্যা খারাপ কিংবা কোয়ালিটি খারাপ, কিংবা মহিলার এমন একটা সমস্যা আছে যেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি। কখনো কখনো এই দম্পতি যদি অন্যান্য কোনো ট্রিটমেন্ট করিয়ে থাকেন যেমন আইইউআই কিংবা ইন্ট্রাইউট্রাইন ইনসেমিনেশন এবং এই ট্রিটমেন্টের ওনারা সাফল্যতা না পেয়ে থাকেন তখনও আমাদের আইভিএফ করতে হয়। এটাও সত্যি যে আইভিএফ যতখানি সাকসেস আমাদের দিতে পারে সেই সাকসেসটা কিন্তু অন্য কোনো ট্রিটমেন্টে পাওয়া যায় না। অ্যান্ড এমনও লোকজন আমাদের কাছে আসেন যারা বলেন যে আমাদের প্রথম দিকেই আইভিএফ করে দিন, কেন কি আমরা বেশি সাকসেস চাই, সময় নষ্ট করতে চাই না। আমার মনে হয় এটা করতেও কোনো ভুল নেই, কোনো অসুবিধা নেই। আইভিএফ কি সব থেকে লাস্ট চিকিৎসা না আরও কিছু করা যায়? কনসাল্টের সময় আমরা অনেক সময় যখন আইভিএফ অ্যাডভাইস করে থাকি, বলে থাকি দম্পতিদের যে আপনাদের আইভিএফ করতে হবে, তাদের মধ্যে কিছু কিছু লোকেদের একটা ধারণা থাকে যে না ডাক্তারবাবু আমরা এই মুহূর্তে আইভিএফ করতে চাইব না, আইভিএফটা তো লাস্ট ট্রিটমেন্ট, আমরা চাইবো যে অন্যান্য পদ্ধতি আগে আমরা দেখি, চেষ্টা করি, আর তাতে যদি সাকসেস না পাই তাহলে আইভিএফ করব। আমার মতে এটা ভুল। কেন কি আমরা যখন আইভিএফ আপনাকে বলে থাকি তখন আমরা মনে করি যে আইভিএফ আপনার পক্ষে আপনার জন্যে লাস্ট ট্রিটমেন্ট নয়, সব থেকে সেরা ট্রিটমেন্ট। মনে করুন আপনার কিংবা আমার ব্লাড প্রেশার হয়েছে এবং আমাদের ডাক্তারবাবু বলেছেন যে প্রেশারের ওষুধ আমাদের খেতে হবে, এবং আমরা বললাম যে না ডাক্তারবাবু আমরা ওষুধ খাবো না, কেন কি ওষুধ খাওয়াটা হচ্ছে লাস্ট ট্রিটমেন্ট, এছাড়া আপনি অন্য কিছু বলুন আমি চেষ্টা করতে রাজি আছি। কিন্তু সেটা করাটা আমাদের ভুল হবে, কেন কি প্রেশার যদি থাকে এবং আমরা ওষুধ না খাই তাহলে আমাদের প্রাণের ক্ষতি হতে পারে। তেমনি যখন আমরা আইভিএফ বলে থাকি এবং আপনি মনে করেন যে আপনি অন্য ট্রিটমেন্ট করাতে চান, তাহলে আপনাদের শুধু সময় নষ্ট হয় না, তার সঙ্গে আপনাদের আর্থিক একটা ক্ষতিও হয়, কেন কি ট্রিটমেন্টটা অযথা লম্বা চলে। আইভিএফ কিভাবে করা যায় ডাক্তারবাবু? আইভিএফে যেহেতু আমাদের অনেকগুলো ডিম্বাণু দরকার, তাই বলে মহিলাদের ইনজেকশন লাগানো হয় যাতে এই একাধিক ডিম্বাণু তৈরি করা যেতে পারে। এবার কি করে বুঝবো যে ডিম্বাণু ভালোভাবে তৈরি হচ্ছে? এটা আমরা আল্ট্রাসাউন্ড এবং কিছু ব্লাড টেস্টের মাধ্যমে বুঝতে পারি। যখন বুঝি যে হ্যাঁ এই ডিম্বাণু এবার ম্যাচিওর হয়ে গেছে এবং এনাদের বাইরে বার করা যেতে পারে, তাহলে মহিলাকে একটু ছোট্ট 2 মিনিটের জন্য অজ্ঞান করা হয়, অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, এবং এই আল্ট্রাসাউন্ড প্রোবের মাধ্যমে একটা ছোট্ট পাতলা ছুঁচ দিয়ে ডিম্বাশয় থেকে ডিম্বাণুগুলো বাইরে বার করে নেওয়া হয়। সেটাকে এমন একটা ডিশে স্পার্ম কিংবা শুক্রাণুর সঙ্গে রেখে এমব্রিও কিংবা ওই ছোট্ট বাচ্চাটাকে তৈরি করা হয়। যখন দেখি যে হ্যাঁ এখন সব কিছু ভালো, তখন ওই এমব্রিও কিংবা ওই ছোট্ট বাচ্চাটাকে একটা পাতলা ক্যাথেটারের সাহায্যে জরায়ুর ভেতরে আবার দিয়ে দেওয়া হয়। আমার আইভিএফ এর সময় অনেক ডিম্বাণু মনে করুন বার হলো, তাহলে কি তাদের সংখ্যা কমে যাবে না আমার মেনোপজ তাড়াতাড়ি এসে যাবে? প্রত্যেক মাসে মহিলাদের শরীর 25 থেকে 30টা ডিম তৈরি করার জন্য প্রস্তুতি নেন, কিন্তু এই 25 থেকে 30টা ডিম তৈরি হয় না। যদি মহিলাকে কোনো ওষুধ না দেওয়া হয় ডিম তৈরি করার জন্যে, তাহলে শুধু একটা ডিম্বাণু ম্যাচিওর হয়ে বেরোবে, বাকি সব কটাই নষ্ট হয়ে যাবে। আমরা আইভিএফে এটারই ব্যবহার করি, মানে যে কটা এক্সট্রা ডিম কিংবা ডিম্বাণু শেষ হয়ে যেত, খারাপ হয়ে যেত, তাদের আমরা তৈরি করার চেষ্টা করি। এর জন্যে আপনার ডিম্বাণুর টোটাল সংখ্যা কিন্তু খারাপ হয় না, নষ্ট হয় না, আপনার ডিম্বাণুগুলো শেষ হয়ে যায় না। আইভিএফ কি খুব ব্যথাদায়ক? আমি পেশেন্টদের বরাবর বলে থাকি যে আইভিএফের ব্যথাটা শারীরিক নয়, মানসিক। তাহলে ব্যথাটা কোত্থেকে আসে? ব্যথাটা আসে যেহেতু আপনাদের জীবনটা একটা জায়গায় গিয়ে থেমে যায়, আপনারা নিজেদের সব কাজকর্ম বন্ধ করে এখানে আসেন, অ্যাপয়েন্টমেন্ট করান, কনসালটেশন করান,
আল্ট্রাসাউন্ড হয়, ব্লাড টেস্ট হয়, ঘন্টার পর ঘন্টা রিপোর্টের জন্য ওয়েট করেন, ইঞ্জেকশন নেন, আইভিএফ করান, এত সব কিছু করেও লাস্টে আপনারা হয়তো প্রেগনেন্সি পান না, হাতে একটি বাচ্চা পান না। ব্যথাটা সেখান থেকে আসে। এবং তারপরে যখন আপনি আর আমি বসে কথা বলি আর আপনি আমায় জিজ্ঞেস করেন যে ডাক্তারবাবু এটা হলো না কেন, আমি তখনও আপনাকে একটা উত্তর দিতে পারি না যে এবার হলো না কেন, এবং এর পরে যখন আমরা কাজ করব তখন বাচ্চাটা কি নেক্সট টাইম ডেফিনেটলি চলে আসবে। আইভিএফ এর কতটা সাফল্যতা পাওয়া যায়? আইভিএফ এর সাফল্যতা হচ্ছে 40%। তার মানে যদি কোনো মাসে 100 লোকজন এই কাজ করান তাহলে তাদের মধ্যে 40 জনের প্রথমবারই বাচ্চা চলে আসবে এবং বাদবাকি লোকেদের আবার থেকে আসতে হবে এই কাজ করানোর জন্যে। আইভিএফ করলে কি অ্যাবর্শনের সংখ্যাটা বেশি থাকে? কোনো মহিলা যদি নর্মালি কনসিভ করে থাকেন, মানে উনি আইভিএফ কিংবা অন্য কোনো ট্রিটমেন্ট না করান, তাহলেও একটা 5 থেকে 10% চান্স থাকে যে অ্যাবর্শন হতে পারে। আইভিএফে কিন্তু এই অ্যাবর্শনের পার্সেন্টেজটা বাড়ে না, সেম থাকে। সবার ক্ষেত্রে কি 40%ই আইভিএফ সাকসেস রেট, না তার থেকেও বেশি হতে পারে? 40% সাকসেস মানেই যে সবাই এই 40% সাকসেস পাবেন তা নয় কিন্তু। যেখানে মহিলার বয়স 35-এর উপরে, কিংবা ওনার ডিমের কোয়ালিটি খুব একটা ভালো নয়, কিংবা ওনার একটা সমস্যা আছে যেটাকে আমরা এন্ডোমেট্রিওসিস বলে থাকি, কিংবা ওনার হাজব্যান্ডের শুক্রাণুর সংখ্যা কিংবা কোয়ালিটি অত্যধিক খারাপ, এই সব ক্ষেত্রে কিন্তু এই 40% সাকসেস আমরা পাই না, সাকসেসটা এর থেকে কম থাকে। আইভিএফ এর আগে কি কোনো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে? অনেক দম্পতি যখন আমার কাছে আসেন তখন ওনারা বলেন যে ডাক্তারবাবু আমার অনেক সময় নষ্ট হয়ে গেছে, আমরা আর সময় নষ্ট করতে চাই না, আপনি আইভিএফটা যত শীঘ্রই পারেন তত করুন, কালকে পারলে কালকেই করে দিন। আমার মতে এটা ভুল। আমি অনেক সময় বলে থাকি যে আইভিএফ করাটা নিজের মেয়ের বিয়ে দেওয়া মতো। আপনি তো একদিন সকালে উঠে বলেন না যে মেয়ের বিয়েটা আজকে দেব, আপনি একটা দিন ফিক্স করেন, ওই দিনে আপনি বিয়ে দেবেন, আর সেখান থেকে ব্যাকওয়ার্ড কাজ করতে শুরু করেন যে অন্যান্য সব জিনিস যেন ভালোভাবে করা হয়। আইভিএফটাও অনেক রকম তাই। যেমন মনে করুন যদি মহিলার কোনো হরমোনের গণ্ডগোল থাকে, যেমন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হলে আইভিএফ সাকসেস নাও হতে পারে, থাইরয়েডের গণ্ডগোল হলে আইভিএফ সাকসেস নাও হতে পারে, ওনার হাজব্যান্ডের যদি শুক্রাণু অত্যাধিক খারাপ থাকে, আমরা ওষুধ না দিয়ে থাকি, কিংবা ওনার যদি সুগার থাকে তাহলেও আইভিএফ নষ্ট হতে পারে, কিংবা আমরা মনে করুন ওনার জরায়ুটাকে ভালো করে দেখলাম না, এবার আমরা তো এমব্রিওকে তৈরি করে জরায়ুর ভেতরে দেব, তাহলে সেটা যদি না দেখে থাকি তাহলে আইভিএফ ফেল করতে পারে। তাহলে এই সব জিনিস দেখে নিয়ে তারপরেই আইভিএফটা করা উচিত। হিস্টোস্কোপিটা কি একটু বিস্তারিত বোঝাবেন? হিস্টোস্কোপি এমনই একটা পদ্ধতি যেখানে একটা টেলিস্কোপের মাধ্যমে জরায়ুর ভেতরে দেখা হয় এবং সেখানে যদি কোনো সমস্যা থাকে, যেমন যদি একটা পলিপ থাকে কিংবা যদি কোনো দেওয়াল থাকে যেটাকে আমরা সেপ্টাম বলে থাকি, সেটাকে ওই সময় বাদ দেওয়া যেতে পারে, কারেকশন করা যেতে পারে। কেন কি এনারা যদি জরায়ুর ভেতরে থাকেন তাহলে কিন্তু আমাদের প্রেগনেন্সি আসতে। হিস্টোস্কোপি এমনই একটা পদ্ধতি যার মাধ্যমে জরায়ুর ভেতরে দেখা হয় এবং সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেমন একটা দেওয়াল যদি থাকে যেটাকে আমরা সেপ্টাম বলে থাকি, কিংবা কোনো পলিপ যদি থেকে থাকে, সেগুলোকে আমরা ওখান থেকে সরাতে পারি। কেন কি যদি পলিপ কিংবা সেপ্টাম কিংবা ওই দেওয়ালটা ওখানে থাকে তাহলে কিন্তু প্রেগনেন্সি আনতে অসুবিধা হবে। ইক্সিটা কি? ইক্সি অথবা ইন্ট্রা সাইটোপ্লাজমিক স্পার্ম ইনজেকশন এমন একটা কৃত্রিম উপায় যেখানে ডিম্বাণু এবং শুক্রাণুকে অনেক গুণ বড় করে আগে দেখা হয় আর তারপরে শুক্রাণুকে ডিম্বাণুর মধ্যে একটা ইনজেকশনের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। ইক্সিটা আইভিএফ এর থেকে কি বেশি ভালো? আমাকে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে ইক্সিটা কি আইভিএফ এর থেকে বেশি ভালো। আমি বলি যে যেখানে ছুঁচের দরকার সেখানে তলওয়ার দিয়ে কাজ হয় না। আইভিএফ কিছু অন্যান্য প্রবলেমের জন্য ব্যবহার করা হয়, ইক্সি আবার একেবারে ডিফারেন্ট প্রবলেমের জন্য ব্যবহার করা হয়। একের কাজ অন্যকে দিয়ে করানো যায় না। তো যেখানে আইভিএফ এর দরকার সেখানে আইভিএফ করতে হবে, যেখানে ইক্সির দরকার সেখানে ইক্সিটাই ভালো। ইক্সি কাদের জন্য দরকার? ইক্সি ওই মহিলাদের দরকার যাদের বয়স একটু বেশি, কিংবা ডিমের কোয়ালিটি হয়তো খুব একটা ভালো নয়, কিংবা ওনারা আগে আইভিএফ করিয়েছেন কিন্তু সেখানে ফার্টিলাইজেশন হয়নি, এমব্রিও তৈরি হয়নি, কিংবা
ওনার স্বামীর শুক্রাণুর সংখ্যা কিংবা কোয়ালিটি এতটাই খারাপ যে আইভিএফ করা যাবে না, সেখানে ইক্সির দরকার হয়। সবার ক্ষেত্রেই কি 40% সাকসেস রেট, আর এটা কিসের উপরে নির্ভর করে? আইভিএফ এর সাকসেসটা 40%, এটা নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সাকসেসটা এর থেকে বাড়ানো যেতে পারে প্রায় 55-60% অবধি। কিভাবে? দুটো পদ্ধতির মাধ্যমে। প্রথমটাকে বলা হয় পিজিএস কিংবা প্রি জেনেটিক স্ক্রিনিং অফ এমব্রিওস। এবার আমরা জানি যে ডিম্বাণু এবং শুক্রাণু থেকে আমরা এমব্রিও তৈরি করে থাকি। যদি সব ভালো থাকে তাও কিন্তু এই সবকটা এমব্রিওর মধ্যে থেকে 40% এমব্রিওতে কোনো না কোনো জেনেটিক ডিফেক্ট থাকবে, তার ভেতরে কিছু একটা গন্ডগোল থাকবে যেটা আমরা স্বচক্ষে দেখতে পারবো না। যদি ডিমের মধ্যে কোনো সমস্যা থাকে, মহিলার বয়স বেশি থাকে কিংবা শুক্রাণুর কোয়ালিটিটা অত্যাধিক খারাপ থাকে, তাহলে কিন্তু এই 40%টা বেড়ে গিয়ে 80 থেকে 90% হয়ে যায়। মানে বেশিরভাগ এমব্রিও জেনেটিক্যালি অ্যাবনর্মাল হবে, আবার আমরা সেটাকে স্বচক্ষে দেখতে পারবো না। ট্রান্সফারের সময় শুধু বলতে পারবো যে না, ভালো এমব্রিও ট্রান্সফার করলাম, প্রেগনেন্সি আসা উচিত, কিন্তু হয়তো প্রেগনেন্সি আসবে না। সেখানে যদি আমরা এমব্রিওকে বায়োপসি করি এবং দেখি যে কোন এমব্রিও জেনেটিক্যালি নর্মাল এবং কোনটা জেনেটিক্যালি অ্যাবনর্মাল, এবং শুধু এই জেনেটিক্যালি নর্মাল এমব্রিওকে যদি জরায়ুর ভিতরে দিয়ে থাকি, তাহলে সাকসেসটা বেড়ে যাবে। আরেকটা পদ্ধতি হচ্ছে ইআরএ কিংবা এন্ডোমেট্রিয়াল রিসেপটিভিটি অ্যারে। সেখানে কি করা হয়, জরায়ুর লাইনিংটাকে নিয়ে বায়োপসিতে পাঠানো হয়। সেখান থেকে আমরা জানতে পারি কোন সেটা এমন একটা ঠিক সময় যেখানে যদি এমব্রিও আমরা জরায়ুর ভিতরে দিই, তাহলে আমরা প্রেগনেন্সিটা ভালোভাবে পেতে পারি। আইভিএফ করালে কি 9 মাসই শুয়ে থাকতে হবে? এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা যে আইভিএফ করালে কোনো স্পেশাল কেয়ারের দরকার হয় কিংবা 9 মাস বিছানায় শুয়ে থাকতে হবে। আপনাকে বুঝতে হবে যে আইভিএফ শুধুমাত্র এমন একটা কৃত্রিম উপায় যেটা আমরা প্রেগনেন্সি করার জন্য ব্যবহার করে থাকি। ডিম্বাণু এবং শুক্রাণুকে শরীরের বাইরে বার করে ফার্টিলাইজ করে এমব্রিও তৈরি করি যাতে আমাদের প্রেগনেন্সি আসতে সাহায্য হয়। কিন্তু প্রেগনেন্সি এসে গেলে আইভিএফ এর প্রেগনেন্সি এবং অন্যান্য নর্মাল প্রেগনেন্সির মধ্যে কিন্তু কোনো তফাৎ নেই। তাই বলে কোনো রেস্টেরও দরকার নেই। আপনি বাইরে যেতে পারেন, সিনেমায় যেতে পারেন, বাইরে খেতে যেতে পারেন, মাটিতে বসতে পারেন, ছুটিতেও যেতে পারেন। হ্যাঁ, এটাও সত্যি, যেমন অন্য যে কোনো নর্মাল প্রেগনেন্সিতে যদি কোনো কারণে কোনো কমপ্লিকেশন হয়, আপনাকে কিছুদিনের জন্য বেড রেস্ট আমরা বলে থাকি, তেমনি আইভিএফেও যদি প্রেগনেন্সি হয় এবং কোনো কমপ্লিকেশন হয়, আপনাকে হয়তো কিছু দিনের জন্য বেড রেস্ট বলতে পারি। সেটা 1 মাসও হয় না, 9 মাস তো দূরের কথা। আইভিএফ করালে কি পরবর্তীকালে কোনো ক্ষতি হতে পারে? আইভিএফ এর সময় আমরা যে ইনজেকশনগুলো লাগিয়ে থাকি তার ইফেক্টটা কিন্তু খুব বেশিক্ষণ থাকে না, বড় জোর আধ ঘন্টা থাকে। তাই বলে রোজ আমাদের ইনজেকশন লাগাতে হয়। রিসার্চ করে গত 30, 40, 50 বছরে দেখা গেছে যে আইভিএফ করলে লং টার্ম কিন্তু মহিলার কোনো ক্ষতি হয় না। আইভিএফ এর দ্বারা আমার যে বাচ্চাটা আসবে সেটা কি সুস্থই হবে? আপনি নিজেই ভেবে দেখুন, এখন অবধি 5 কোটিরও বেশি বাচ্চা জন্ম হয়েছে আইভিএফ এর মাধ্যমে। যদি এরা জানতেন যে আইভিএফ এর মাধ্যমে বাচ্চা হলে অ্যাবনর্মাল হয়, তাহলে এনারা কি আইভিএফ করাতেন? তাই বলে বলছি এই কথাটা সম্পূর্ণ ভুল। আইভিএফ এর মাধ্যমে হওয়া বাচ্চা এবং একটা নর্মালি হওয়া বাচ্চার মধ্যে কোনোই তফাৎ নেই। আইভিএফ করলে কি ধরনের সমস্যা হতে পারে? আইভিএফ এর সময় যেই একটা কমপ্লিকেশন নিয়ে আমাদের কথা বলা উচিত, সেটা হচ্ছে OHSS কিংবা ওভেরিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম। এটা এমন মহিলাদের বেশি হয় যাদের ওজন কম এবং পলিসিস্টিক ওভারি বলে একটা সমস্যা আছে। এবার আইভিএফ এর সময় আমরা ইনজেকশন লাগিয়ে থাকি ডিম তৈরি করার জন্যে। সাধারণত এতটাই ইনজেকশন লাগাই যাতে 9 থেকে 15খানা ডিম তৈরি হয়। কিন্তু কিছু কিছু মহিলাদের এই ডিম তৈরি করার ক্ষমতাটা নর্মালের থেকে বেশি হয়। এবার একাধিক ডিম তৈরি হয়ে গেলে একটা হরমোন ওনাদের শরীর থেকে রিলিজ হয় যেটা ওই ডিম্বাশয়কে বড় করে দেয়। বেশিরভাগ ক্ষেত্রে খুব বড় কোনো সমস্যা হয় না, একটু পেটটা হয়তো ফাঁপ হয়ে যায়, খেতে ইচ্ছে করে না, বমি ভাব একটু থাকতে পারে, কিন্তু 5% থেকেও কম মহিলাদের সমস্যাটা এর থেকে বেশি হতে পারে।
কি হতে পারে, সেখানে পেটে কিংবা বুকে মানে লাংসে জল জমে যেতে পারে। কখনো কখনো এমনও হতে পারে যে আমাদের একটা ছুঁচ দিয়ে সেই জলটাকে বাইরে বার করতে হয়, কিন্তু এর সম্ভাবনাটা অনেকটাই কম। আমরা আগের থেকেই চেষ্টা করি কাজটা এইভাবে করার যাতে ওএইচএসএস না হয়, কিন্তু যদিও হয়ে যায় আমরা এমন কিছু ওষুধ দিয়ে থাকি যাতে ওএইচএসএসটা তাড়াতাড়ি চলে যায়। আমরা ওষুধ দিই আর না দিই, দেখা গেছে ওএইচএসএস নিজের থেকেই 7 দিনের মধ্যে চলে যায়। ওএইচএসএস বাদে যে দুটো একটা জিনিসের নিয়ে কথা বলা উচিত, সেটা হচ্ছে ডিম বার করার সময় অ্যানেস্থেসিয়ার কমপ্লিকেশন, কিংবা ডিম বার করার সময় ওই ছুঁচ দিয়ে ফুটিয়ে কোনো ব্লিডিং হওয়ার একটা কমপ্লিকেশন, কিন্তু তার চান্সেসটা এতটাই কম যে সেগুলো খুব একটা আমরা দেখি না। হাইপার স্টিমুলেশন ছাড়া আর কি ধরনের সমস্যা হতে পারে মহিলাদের জন্য? কখনো কখনো আইভিএফ করার সময় ফলিকল তৈরি হয় না। ফলিকল কাকে বলে? ফলিকল হচ্ছে সেই বেলুন যেটা আমরা সোনোগ্রাফিতে দেখতে পারি, যার ভেতরে ওই ডিম্বাণু থাকে। কখনো ফলিকলও আমরা দেখতে পারি আল্ট্রাসাউন্ডে, কিন্তু যখন আইভিএফের সময় ডিম বার করতে যাই তখন দেখি ডিম্বাণু নেই, ফলিকল শুধু জল ভর্তি। কিংবা হয়তো ডিম্বাণু হাতে পেলাম, কিন্তু যখন সেটাকে ফার্টিলাইজ করতে গেলাম এমব্রিও তৈরি হলো না, কিংবা তৈরি হলে তার কোয়ালিটি খারাপ, কিংবা তাকে যদি আমরা বাইরে 1 থেকে 2 দিন রাখি এবং গ্রো করার চেষ্টা করি, সে গ্রো করে না। এই সব ক্ষেত্রেই একটা সমস্যা দাঁড়িয়ে যায় এবং আইভিএফ করাটা একটু মুশকিল হয়ে যায়, আমাদের অন্য পদ্ধতির ব্যবহার করতে হয় তখন। এমব্রায়ো গর্ভাশয়ে কোন দিন দেওয়া হয়? ডিম্বাণু বার করার পরে এমব্রিও ট্রান্সফারটা হয় 2 দিনের মাথায়, কিংবা 3 দিনের মাথায়, কিংবা 5ম দিন করা হয়। 5ম দিন এমব্রিওর এমন একটা স্টেজ তৈরি হয় যেটাকে ব্লাস্টোসিস্ট বলা হয়। ব্লাস্টোসিস্ট হচ্ছে শরীরের বাইরে এমব্রিওর ম্যাক্সিমালি পসিবল স্টেজ, এর থেকে বেশি ডেভেলপমেন্ট শরীরের বাইরে পসিবল নয়। তাহলে যদি কোনো এমব্রিও ব্লাস্টোসিস্ট স্টেজ পৌঁছতে পারে, তাহলে আমরা জানবো যে এই ব্লাস্টোসিস্ট সব থেকে স্ট্রং, এবং এটাকে ট্রান্সফার করলে হয়তো আমাদের প্রেগনেন্সি করার চান্সটা বেশি থাকবে। তাই বলে আমাদের সবসময় চেষ্টা থাকে যে আমরা একটা ডে 5 ব্লাস্টোসিস্ট ট্রান্সফার করি, যদি না অন্য কোনো সমস্যা থেকে থাকে। ফ্রেশ এমব্রায়ো জরায়ুর ভিতরে দেওয়া ভালো না ফ্রোজেন এমব্রায়ো জরায়ুর ভিতরে দেওয়া ভালো? আমরা আমাদের কথাবার্তা থেকে বুঝেছি যে এমব্রিও কিভাবে তৈরি করা হয়। এবার এই এমব্রিও আমরা জরায়ুর ভিতরে দুভাবে প্রতিস্থাপন করতে পারি। একটা, যখন যেই মাসে ইনজেকশন লাগানো হয়, ডিম তৈরি করা হয়, এমব্রিও তৈরি করা হয়, সেই মাসেই এমব্রিওটাকে আমরা আবার জরায়ুর ভিতরে দিয়ে দিতে পারি। কিংবা আমরা এটাকে একটা স্পেশাল ফ্রিজের মধ্যে রাখতে পারি এবং 1-2 মাস পরে কিংবা আরও পরে সেটাকে ট্রান্সফার করতে পারি। দেখা গেছে যে যেই মাসে ইনজেকশন লাগিয়ে ডিম তৈরি করা হয়, সেই মাসে হরমোন খুব বেশি থাকলে জরায়ুর লাইনিংয়ের উপরে কিছু একটা নেগেটিভ প্রভাব হয়, যে কারণে যদি এমব্রিও ট্রান্সফার করা হয়, বাচ্চা করার কিংবা প্রেগনেন্সি আনার চান্সটা কমে যায়। তাই বলে ফ্রোজেন এমব্রিও ট্রান্সফার মানে ফ্রিজে রাখা ওই এমব্রিও যদি বার করে আমরা পরবর্তীকালে ট্রান্সফার করি, সেটা ফ্রেশ এমব্রিও ট্রান্সফারের থেকে অনেকটাই ভালো। এমব্রিও ফ্রিজিং করলে কি কোনো ক্ষতি হয় না? আর আমি কতদিন এমব্রিওটাকে ফ্রিজিং করে রাখতে পারি? যখনই আমরা এমব্রিও ফ্রিজিং নিয়ে কথা বলি, তখন একটা কথা ওঠে যে আপনারা তো এমব্রিওকে অনেক ঠান্ডার মধ্যে নিয়ে যাবেন, একটা ফ্রিজের মধ্যে রাখবেন, তখন কি এই এমব্রিওর উপরে একটা খারাপ প্রভাব পড়তে পারে? কিংবা এই এমব্রিও ব্যবহার করে যখন বাচ্চা হবে, তখন এই বাচ্চার উপরে কি কোনো প্রভাব পড়তে পারে, কোনো অ্যাবনর্ম্যালিটি হতে পারে? না, সেটা হয় না। কেন কি রিসার্চ করে গত 30-40 বছরে দেখা গেছে যে এমব্রিও ফ্রিজিং করলে কোনোই অসুবিধা হয় না। এমব্রিও একেবারে যেমন ছিল তেমনি ফ্রেশ বেরোয় এবং সেটাকে ট্রান্সফার করলে বাচ্চারও কোনো ক্ষতি হয় না। আমরা কতগুলো এমব্রিও জরায়ুর ভেতরে আবার প্রতিস্থাপন করে দেব, সেটা ডিপেন্ড করবে ওই এমব্রিওর কোয়ালিটির ওপরে এবং সেই কাপল কি চায়। মনে করুন একজনের আগে একটা বাচ্চা আছে, এবার আমাদের কাছে দ্বিতীয় বাচ্চার জন্য ওনারা এসছেন। অবভিয়াসলি তাহলে আমরা অনেকগুলো এমব্রিও ট্রান্সফার করব না, সাধারণত একটা এমব্রিও ডে 5-এ ট্রান্সফার করব।
যদি আমায় জিজ্ঞেস করেন অ্যাভারেজে কটা এমব্রিও আমরা ট্রান্সফার করে থাকি, তাহলে সাধারণত আমরা পছন্দ করি 2টো এমব্রিও যারা ডে 5 ব্লাস্টোসিস্ট এমব্রিও আমরা যেন ট্রান্সফার করি। এরকম করলে যমজ মানে টুইন্স হওয়ার সম্ভাবনাটা প্রায় 15 থেকে 20%। কিন্তু কখনো কখনো এমনও হয় যে আমরা একটা এমব্রিও ট্রান্সফার করি, কিন্তু ওই এমব্রিওটা স্প্লিট হয়ে যমজ তৈরি করে। একবার আইভিএফ করে বাচ্চা আসলে দ্বিতীয়বার বাচ্চা কি আইভিএফ করেই আসবে না নর্মালেও আসতে পারে? এই প্রশ্নের উত্তর হ্যাঁতেও দেওয়া যায় এবং নাতেও দেওয়া যায়। যদি আগের বার আইভিএফ এমন কোনো কারণে করা হয়ে থাকে, যেমন কি মনে করুন টিউব ব্লক ছিল কিংবা লাইগেশন করা হয়েছে তার জন্যে টিউবটা ব্লক, তাহলে ডেফিনেটলি পরবর্তীকালে যতবার বাচ্চা চাইবেন আইভিএফ এর মাধ্যমেই বাচ্চা করতে হবে। কিন্তু এটাও সত্যি যে যদি আইভিএফটা অন্য কোনো কারণে করা হয়, প্রেগনেন্সি আসা মাত্রতেই কিংবা ডেলিভারি হওয়াতে শরীরের মধ্যে এমন কিছু চেঞ্জ হয়, হয়তো স্ট্রেস লেভেলটাও কমে যায়, যে কারণে এমন অনেক মহিলা যারা প্রথমবারে হয়তো আইভিএফ করিয়েছিলেন এবার আমাদের কাছে নর্মাল ন্যাচারাল প্রেগনেন্সি নিয়ে আসেন। তাই বলে হ্যাঁ, এটা একেবারে সম্ভব। আইভিএফ এর খরচাটা কি রকম? আইভিএফ এর খরচাটা জানতে গেলে আইভিএফটাকে 4 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে ইনভেস্টিগেশন স্টেজ, যেখানে আমরা জানার চেষ্টা করি যে আপনি যে সমস্যার জন্য আইভিএফ করাচ্ছেন ওটা বাদে অন্যান্য কোনো সমস্যা আপনাদের আছে কি নেই। তাহলে ওই অন্যান্য সমস্যা জানতে গেলে যে পরীক্ষাগুলো আমাদের করতে হবে তার একটা খরচা থাকবে। সেকেন্ড হচ্ছে কারেকশন স্টেজ। প্রথম স্টেজে আমরা যে সমস্যাগুলো জানলাম সেটাকে কারেকশন করার জন্য যা লাগবে, সেটা অপারেশন হোক, ওষুধ হোক, ইঞ্জেকশন হোক, তার একটা খরচা লাগবে। তৃতীয় স্টেজ হচ্ছে ট্রিটমেন্ট স্টেজ, কিংবা যেখানে আমরা আইভিএফ এর সময় একাধিক ইঞ্জেকশন লাগিয়ে ডিম তৈরি করে থাকি। এখানে খরচাটা ডিপেন্ড করবে যে আমরা কি ধরনের ইঞ্জেকশন লাগাচ্ছি এবং কি পরিমাণে ইঞ্জেকশনটা আমরা লাগাচ্ছি। চতুর্থ স্টেজ হচ্ছে আইভিএফ এর পরের স্টেজটা, যেখানে আপনাদের কিছু ওষুধ আমরা দিয়ে থাকি প্রেগনেন্সিটাকে সাপোর্ট করার জন্য। এবং আমরা যে এমব্রিওগুলো তৈরি করেছি সেই সব এমব্রিও তো আমাদের কাজে লাগে না, তো কিছু এমব্রিও একটা স্পেশাল ফ্রিজের মধ্যে রাখি, তার ফ্রিজিং করার একটা খরচা। আমরা চেষ্টা করি যে আপনার প্রাথমিক পরীক্ষা হয়ে গেলে আমার টিম থেকে কেউ একজন আপনার সঙ্গে বসুক এবং আপনার যে সমস্যাগুলো আছে সেটাকে মাথায় রেখে আপনাকে যেন বলা হয় যে আপনার আইভিএফে কীরকম খরচা পড়তে পারে। যদি আপনি আমাকে একটা অ্যাভারেজ জিজ্ঞেস করেন তাহলে বলবো প্রায় 1.25 লাখ থেকে 1.5 লাখ টাকা মতো খরচা আইভিএফে পড়ে যায়। যদি আমার ডিম্বাণু স্বামী শুক্রাণু খারাপ হয় তাহলে কি উপায় আছে? আইভিএফ ট্রিটমেন্ট করার সময় এমন হতে পারে যে আমরা পরীক্ষার মাধ্যমে বুঝতে পারি যে ডিম্বাণু খারাপ কিংবা শুক্রাণুর কোয়ালিটিও খুব খারাপ। এই সব ক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করি যে ওষুধের মাধ্যমে আমরা ডিম্বাণু কিংবা শুক্রাণুর কোয়ালিটি ভালো করব। কিন্তু যদি সেটা সম্ভব না হয় কিংবা যদি আপনারা চান যে না খারাপ ডিম্বাণু কিংবা খারাপ শুক্রাণু ব্যবহার করলে যে আমার সাকসেস কমে যাবে সেটা আমি চাইছি না, তাহলে আমরা বাইরের থেকে ডিম্বাণু নিতে পারি কিংবা বাইরের থেকে শুক্রাণু নিতে পারি। কেয়ার আইভিএফে পূর্ব ভারতের সবথেকে বড় ডিমের ব্যাংক আছে এবং ভারতবর্ষের সবথেকে বড় স্পার্ম ব্যাংক আছে। তাই বলে আমাদের কাছে এটা কোনো জটিল ব্যাপার নয় যে যদি দরকার হয় আমরা বাইরের থেকে ডিম কিংবা বাইরের থেকে শুক্রাণু নিতে পারি। আপনি কি কোনো উপদেশ দিতে চান যারা আইভিএফ করাতে চাইছে? আপনাকে বুঝতে হবে যে আমরা হাজার চেষ্টা করলেও ভগবান হতে পারি না। আমরা এই ক্লিনিকে চেষ্টা করি যে সায়েন্স টেকনোলজি যা আমাদের বেস্ট দিয়েছে সেটা আপনাদের দিই, আর সেই কাজটা সিনসিয়ারলি করি, অনেস্টলি করি এবং ট্রান্সপারেন্সি মেনটেন করি। কিন্তু এই সব কিছু করার পরেও আমরা গ্যারেন্টি করতে পারি না যে প্রেগনেন্সি একবারে আসবেই। এখানে আমাদের দরকার হয় আপনার উইল পাওয়ারের এবং আপনার ভরসার। আমি এখানে লেট হরিবংশ রায় বচ্চনের হিন্দিতে একটা কবিতা বলতে চাইব। लहरों से डरकर नौका पार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। नन्ही चींटी जब दाना लेकर चलती है, नन्ही चींटी जब दाना लेकर चलती है, चढ़ती दीवारों पर 100 बार फिसलती है। मन का उत्साह रगों में साहस भरता है, चढ़कर गिरना गिरकर चढ़ना
ना अखरता है। आखिर उसकी मेहनत बेकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। डुबकियां सिंधु में गोताखोर लगाता है, डुबकियां सिंधु में गोताखोर लगाता है, जा जाकर खाली हाथ लौट कर आता है। मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, मिलते नहीं सहज ही मोती गहरे पानी में, बढ़ता दूना उत्साह इसी हैरानी में। मुट्ठी उसकी खाली हर बार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। असफलता एक चुनौती है, स्वीकार करो। असफलता एक चुनौती है, स्वीकार करो। क्या कमी रह गई देखो और सुधार करो। जब तक सफल ना हो नींद चैन का त्याग करो तुम। संघर्षों का मैदान छोड़ मत भागो तुम। कुछ किए बिना ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती।